সেন ম্যানসনে জোরালো মিটিং বসল। নবীন সেন ভাবছিল অপমানের পর রায়চৌধুরীদের সাথে বাওয়াল করবে, কিন্তু ওকে কেউ ঢুকতে দেয়নি ভেতরে। তাই জরুরি তলবে আজকের এই মিটিং। তবে আজকের মিটিংয়ে আদ্রিতা বা চিত্রাকে ডাকা হয়নি। সবাই বুঝল আবারও কোনো গণ্ডগোল পেকেছে। কল্যাণী কোনো ভনিতা না করে সরাসরি বললেন, আজও নবীনের সাথে দেখা করেনি রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের সিইও। শুধু তাই নয়, নতুন সিইও আমাদেরকে জানিয়েছেন যে তাদের সাথে চুক্তি বজায় রাখতে হলে আমরা যেন শুধুমাত্র আদ্রিতাকেই পাঠাই। ও না গেলে কন্ট্রাক্ট ব্রেক হয়ে যাবে। সবার মুখ থমথমে। আর নবীনকে দেখে তো মনে হচ্ছে এখনই বুঝি উনি ফেটে পড়বেন। কল্যাণী আবারও বললেন, তাহলে এখন আমাদের কি করণীয়? আদ্রিতাকে কি পাঠানো উচিত? টেবিলের উল্টো দিকে বসেছিল কল্যাণীর এক নাতি। সে বিরক্ত হয়ে বলে উঠল, ঠাম্মা, আমাদের সেন ফ্যামিলিতে তো আরও অনেকেই রয়েছে যারা যোগ্য। তাহলে শুধুমাত্র আদ্রিতা কেন? রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের সিইও সেন এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি করেছেন, আদ্রিতার সঙ্গে তো চুক্তি করেননি। তাহলে আদ্রিতাকে এই প্রেফারেন্স দেওয়ার মানেটা কি? আরে বাবা, আদ্রিতার তো নিজের কোম্পানিটাও ঠিক মতন চলে না, এক গাদা ধার করে বসে রয়েছে। আদ্রিতা বিজনেসের কোন ম্যাজিক জানে যা আমরা জানি না? আদ্রিতার এক কাকিমা বেশ জমিয়ে সবাইকে বলল, তোরা বুঝতে পারছিস না কি ম্যাজিক? আমাদের সিইও একজন তরুণ অবিবাহিত পুরুষ, আর আমাদের আদ্রিতা সুন্দরী যুবতী। সবসময় কি শুধুমাত্র যোগ্যতা দিয়েই উপরে ওঠা যায়? হয়তো নতুন সিইওর আদ্রিতার ব্যাপারে অন্য কোনো পার্সোনাল ইন্টারেস্ট রয়েছে। বিরক্ত হয়ে কল্যাণী ভ্রু কুঁচকালেন। আসলে কল্যাণী আদ্রিতাকে পছন্দ না করলেও নিজের বড় ছেলের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। তার মেয়ের চরিত্র নিয়ে এইভাবে কথা বলাটা কল্যাণীর একেবারেই পছন্দ হল না। আদ্রিতাকে কেন পছন্দ সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এরপর আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই ব্যাপারে মন দাও। নবীন কাকা এতক্ষণ নিজের রাগ দমিয়ে রেখে চুপ করে বসেছিলেন। এবার আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠলেন, এত অপমান মেনে নেওয়া যায় না মা। তুমি ওদের সঙ্গে চুক্তি বাতিল করে দাও। রায়চৌধুরীরা যতই ক্ষমতাবান হোক না কেন, তার মানে এই নয় যে ওনারা আমাকে বারবার অপমান করবে আর আমি তা সহ্য করে যাব। নবীন, এত উত্তেজিত হয়েও না। তুমি তো যথেষ্ট বুদ্ধিমান। তুমি জানো না এই মুহূর্তে কন্ট্রাক্ট ব্রেক করলে কি হবে? আমরা যদি চুক্তি ভাঙি, তার মানে আমাদেরকে একটা মোটা অঙ্কের পেনাল্টি ভরতে হবে। সেই ক্ষমতা সেন এন্টারপ্রাইজের নেই। কল্যাণী সেনের ধমক খেয়ে পরিবেশটা বেশ শান্ত হয়ে গেল। তারপর বেশ অনেকক্ষণ ধরে সবার মধ্যে এই বিষয়টা নিয়েই আলোচনা চলল। আসলে সবার ভিতরেই একটা হিংসে কাজ করছিল। রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের মতন এত বড় একটা কোম্পানির সিইও আদ্রিতাকে গুরুত্ব দিচ্ছে, এটা কেউ মেনে নিতে পারছিল না। তাই অবশেষে অনেক ভেবে কল্যাণী ঠিক করলেন তার ছোট নাতনি পল্লবী যাবে নতুন সিইওর সঙ্গে কথা বলতে। পল্লবীর এখনো বিয়েও হয়নি। ব্যবসার ব্যাপারে সে সাংঘাতিক দক্ষ তেমনটা নয়, তবু তাকে পাঠানোর পিছনে কল্যাণীর একটা সূক্ষ্ম অভিপ্রায় রয়েছে। নতুন সিইওর যদি সত্যি আদ্রিতার উপর অন্য কোনো রকম ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে কল্যাণী চান সেটাকেই কাজে লাগাতে। আদ্রিতা বিবাহিত, কিন্তু পল্লবীর এখনো বিয়ে হয়নি। যদি এবার পল্লবীকে সিইওর ভালো লাগে এবং ওরা দুজন যদি কোনো সম্পর্কে জড়ায়, তাহলে তো কেল্লা ফতে। সুদূর ভবিষ্যতে পল্লবী আর এই নতুন সিইওর বিয়ে হলে সেন এন্টারপ্রাইজও উচ্চতার শিখরে পৌঁছতে পারবে। এদিকে নীল অফিস থেকে আজ তাড়াতাড়ি ফিরে এলো। মাথাটা ভারী হয়ে আছে। স্নান সেরে নিজের জন্য সামান্য ম্যাগি বানালো সে। তারপর খেয়ে ঘুমিয়ে পড়ল নীল। একটানা ঘুম দিলে ওর শরীর ঝরঝরে হয়ে যাবে। সন্ধ্যের মুখে ফিরল আদ্রিতা। নীলের তখন সবে সবে ঘুম ভেঙেছে। নীল আড়মোড়া ভেঙে দেখল আদ্রিতা ভ্রু কুঁচকে তার দিকেই তাকিয়ে রয়েছে। কি ব্যাপার, কাল রাত্রিরে তুমি কোথায় ছিলে? ভ্রু কুঁচকে আদ্রিতা জিজ্ঞেস করল নীলকে। আদ্রিতার মনে এখন অজস্র প্রশ্ন। আগের দিন সেগুলো করবে ভেবেছিল, কিন্তু নীল বাড়ি না ফেরায় প্রশ্নগুলো করতে পারেনি। নীলের মনে হলো আদ্রিতার গলায় অভিমান রয়েছে। আর বলো না, অনেকদিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, তাই গল্প করতে করতে কখন যে এত রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। ও তাই? তা তুমি তোমার কোন পুরনো বন্ধুর সাথে ছিলে? কুশল? একদম ঠিক ধরেছ।
ভিতরে ভিতরে ভীষণ অবাক হয়ে যাচ্ছিল আদ্রিতা। এভাবে আগে কখনো বাইরে রাত কাটায়নি নীল। আর ওই কুশলের সাথেও কি এমন বন্ধুত্ব, কি কাহিনী আছে এর পিছনে? তার মানে তুমি বলতে চাইছো কুশলবাবুর সঙ্গে কাল রাতে আড্ডা দিতে গিয়ে বাড়ি ফিরতে পারোনি তুমি? তোমার মনে হয় কথাটা বিশ্বাসযোগ্য? আমি জানি না কুশলবাবুর সঙ্গে তোমার কিভাবে আলাপ হয়েছে বা কিভাবে তোমাদের পরিচয়, কিন্তু কাল রাতে কুশলবাবু তোমাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আদর আপ্যায়ন করেছেন, এসব ফালতু কথায় আমার বিশ্বাস হয় না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর বলেই হো হো করে হাসতে শুরু করল নীল। আদ্রিতার ভীষণ রাগ হচ্ছিল। তারপর নীল জিজ্ঞেস করল, যাই হোক, তুমি কি ঠাম্মির ওখানে গিয়েছিলে? না তো, কেন? কি হয়েছে? নীল বুঝল কল্যাণী তার কথাটা সিরিয়াসলি নেয়নি, তাই আদ্রিতাকে কিছু জানায়নি। কি আবার হবে, এমনিই হঠাৎ মনে হলো। হয়েছে হয়েছে, অত দরদ দেখাতে হবে না। খিদে পেট নিয়ে তোমার বাজে কথা শুনতে পারছি না আমি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি কিছু বানিয়ে আনছি। এক গাল হেসে রান্নাঘরে চলে গেল নীল। আদ্রিতা শুধু তাকিয়ে থাকলো ওর দিকে। একটু পরেই চিত্রা বাড়ি ফিরে এসে দেখল রান্নাঘরে নীল শীষ দিতে দিতে কিছু একটা বানাচ্ছে। নীলকে দেখেই চিত্রার মুখটা হাঁড়ির মতো হয়ে গেল। ওর বলা কথাগুলো মনে পড়ে গেল চিত্রার। নীল তাকেও চেক আপ করাতে বলেছে। দিন দিন এত সাহস বেড়ে যাচ্ছে ছেলেটার, চিত্রার যেন আর সহ্য হচ্ছিল না। আদ্রিতার পাশে এসে ধপ করে বসে পড়ল চিত্রা। আদ্রিতা তখন টিভিতে একটা নতুন ওয়েব সিরিজ দেখছিল। মাকে এভাবে বসতে দেখে আদ্রিতা বুঝতে পারল আবার কিছু একটা গোলমাল হয়েছে। তোমার আবার কি হলো মা? মুড অফ মনে হচ্ছে। চিত্রা রান্নাঘরের দিকে চোখের ইশারা করে বলল, এমন একটা আপদ ঘাড়ের উপর থাকলে কার মুড অফ হবে না মা আমার? বড়দের সামান্য সম্মানটুকুও করতে জানে না। কি অপমানটাই না করলো আমায়। কি? নীল তোমাকে অপমান করেছে? কি বলেছে ও? নীল যেভাবে ফোনে হ্যাঁটা করেছিল চিত্রাকে, সেটা তার মোটেও ভালো লাগেনি। সেই কারণেই মেয়ের কাছে জামাইয়ের নামে নালিশ করছিল চিত্রা। সে অভিযোগের সুরে বলল, প্রায় 2.5 বছর হলো বিয়ে হয়েছে তোদের, এখনো নাতি নাতনির মুখ দেখলাম না। এর মধ্যে 4 বার আইভিএফ ট্রাই করেও ফেল হয়ে গেল। তাই আমি নীলকে বললাম হসপিটালে ওর বাবা মার একবার ফুল বডি চেক আপ করাবো। বলা যায় না, যদি কোনো পারিবারিক গন্ডগোল থাকে। কিন্তু ওই হতচ্ছাড়া নীল এমন ঠেঁটা ছেলে কি বলল জানিস? কি বলল? ওর বাবা মায়ের সাথে আমাকেও পরীক্ষা করাতে হবে। ভাবতে পারছিস কত বড় স্পর্ধা? ও কি মনে করে আমাদের মধ্যে কোনো সমস্যা রয়েছে? হায় ভগবান, তুমি এই নিয়ে এত চটে আছো? আমি ভাবলাম কি না কি। আচ্ছা মা, তুমি এরকম নাতি নাতনি করে খেপে উঠলে কেন বলো তো? আমি এখনই ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারে ভাবছি না। ট্রাই করেছিলাম, হয়নি, ঠিক আছে, পরে দেখা যাবে আবার। এখন আমি আমার কোম্পানিটার দিকে বেশি মন দিতে চাই। সবে মাত্র আমি আমার কোম্পানির ফিনান্সিয়াল ক্রাইসিস কাটিয়ে উঠেছি, এখনো অনেক কাজ বাকি। বাচ্চা হলে আমি কি সেইভাবে ছোটাছুটি করতে পারবো বলো? সো প্লিজ মা, তুমি আর এখন বাচ্চা বাচ্চা করে আমার মাথা খারাপ করো না। যেই মেয়ের কাছে জামাইয়ের নিন্দা করতে এসেছিল চিত্রা, সেই মেয়েই এখন উল্টো কথা বলছে। এবার আদ্রিতার উপরেই রেগে গেল সে। ভালো কথা বললে আজকাল দেখছি কারোর ভালো লাগে না। তোকে তো আর লোকের কথা শুনতে হয় না, আমায় শুনতে হয়। তাই আমার হয়েছে যত জ্বালা। অভিমানী সুরে কথাগুলো বলল চিত্রা। তারপরই মুখ হাঁড়ি করে দূরে গিয়ে বসল সে। ততক্ষণে নীল খাবার নিয়ে হাজির হলো বসার ঘরে। এর আগেও নীল বহুবার আদ্রিতার জন্য খাবার বানিয়েছে, কিন্তু আদ্রিতা তখন ওর দিকে ঘুরেও তাকায়নি। কিন্তু আজ প্রথমবার আদ্রিতা মন দিয়ে লক্ষ্য করল নীল যত্ন করে একটা বড় চীনামাটির প্লেটে চিকেন কাটলেট নিয়ে এসেছে, এবং তার উপর আবার টমেটো সস দিয়ে লিখেছে আদ্রিতা। সেটা দেখেই আদ্রিতা ব্লাশ করল, কিন্তু কোনো মতে তা লুকিয়ে নীলের থেকে প্লেটটা নিল সে। তারপর গম্ভীর মুখে নীলের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ। তারপর কাটলেট খেতে খেতে আদ্রিতা বলল, শোনো, এখনই তোমার বাবা মাকে নিয়ে আসতে হবে না। পরে যদি কখনো এই ব্যাপারে আমরা ভাবনা চিন্তা করি তখন দেখা যাবে। কথাটা শুনে চিত্রা এক মুহূর্ত দাঁড়াল না, বিরক্ত মুখে উঠে দাঁড়াল। তারপর দুমদুম করে পা ফেলে নিজের ঘরে চলে গিয়ে দাঁড়াম করে দরজাটা বন্ধ করে দিল। আদ্রিতা বুঝল মা ভীষণ রেগে গিয়েছে, কিন্তু এখন ঘাটিয়ে লাভ নেই।
কাটলেট এবং ওয়েব সিরিজে মন দিল সে। পুরো ব্যাপারটা দেখে মনে মনে ভীষণ খুশি হল নীল। জীবনে প্রথমবার আদ্রিতা নিজের মায়ের বিপক্ষে গিয়ে নীলকে সাপোর্ট করল। এটা যে নীলের কাছে কতখানি প্রাপ্তি সেটা বোঝানোর মতো ভাষা নীলের কাছে নেই। শুধু কৃতজ্ঞতার সাথে সে বলল, থ্যাংক ইউ। নীল এবং আদ্রিতার এই টক ঝাল মিষ্টি সম্পর্কটায় কি ভালোবাসা ধরা দিল? আদ্রিতা কি এবার বুঝতে পারবে যে নীল ওকে কতটা ভালোবাসে? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।